তন্নিষ্ঠা যে কথা বলছিল 10টা মানেই তন্নিষ্ঠা, আমাদের সহকর্মীরা স্পট থেকে যাবতীয় খবরের আপডেট আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেন। কোন কোন সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চট করে দেখে নিই। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক, সৌরভ, সুমন, অসীম, শ্রাবন্তী। একে একে সকলের কাছেই যাব, তবে একদম শুরুতেই যে খবর সাগরদিঘির বিধায়ক বাইরেন বিশ্বাসের বাড়িতে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি। বাইরেনের ধুলিয়ান ও সাগরদিঘির বাড়ি থেকে উদ্ধার ৭১ লক্ষ টাকা। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। বাইরেনের বাড়ির পাশাপাশি বিড়ি কারখানা, হাসপাতালে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক সরাসরি। কৌশিক, এখনো অবধি তল্লাশি কি চলছে এবং এখনো অবধি তল্লাশিতে ঠিক কি কি পাওয়া গেছে, কি আপডেট সমস্তটাই জানবো। দেখো, তল্লাশি প্রায় 20 ঘন্টা চলে। মধ্যরাত্রে তল্লাশির পর তারা বেরিয়ে যায় এবং টাকা উদ্ধার হয়। ৭১ লক্ষ টাকা কিন্তু উদ্ধার হয়েছে আয়কর দপ্তর সূত্রে খবর। পাশাপাশি যে চা কারখানা, সেই চা কারখানা থেকে কিন্তু 6টি হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। তো আর বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে নথি, এছাড়াও বাড়ির পাশাপাশি তার যে স্কুল রয়েছে সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে নথি উদ্ধার হয়েছে। এবং অপর একটি স্কুলের সঙ্গে তাদের একটি ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনের কিন্তু প্রচুর পরিমাণে নথি সংগ্রহ করেছে। অর্থাৎ আয়কর ফাঁকি দিতে অন্য কোনো প্রথা অবলম্বন করেছিল কিনা সেটাও খতিয়ে দেখছে। এছাড়াও পাশাপাশি চলতি আর্থিক বর্ষে আয়কর রিটার্নে কিন্তু একটা গরমিল পেয়েছে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত, হার্ড ডিস্ক, ল্যাপটপ বাজেয়াপ্তর মতো ঘটনা ঘটেছে এবং টাকা উদ্ধার, যেখানে ৭১ লক্ষ টাকা যে বাড়ি থেকে উদ্ধার এই বিধায়কের বাড়ি থেকে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কত গ্রাম সোনা উদ্ধার হয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর কিন্তু সোনাও উদ্ধার হয়েছে, অর্থাৎ সোনাও বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে কৌশিক, বোঝাই যাচ্ছে যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এবং অনেক টাকা পয়সা এবং নথি উদ্ধার হয়েছে। অবশ্যই নজর রাখবো আমরা সেদিকেই। আপাতত তুমি সঙ্গে থাকো। এদিকে সুজয় কৃষ্ণ ভদ্র হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক, ইডি এবং এসএসকেএম কর্তৃপক্ষের দড়ি টানাটানিতে বলির পাঠা হচ্ছেন কি হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা। এসএসকেএমের সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা পদ্ধতি নিয়ে আদালতে খোলাখুলি অনাস্থা প্রকাশ করে চলেছে ইডি। মেডিকেল রিপোর্টের তথ্য বিকৃত করার মতন গুরুতর অভিযোগও উঠছে। তার জেরে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট এসএসকেএম কর্তৃপক্ষের কাছ থেকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। হাসপাতালের প্রশাসকদের নির্দেশ পালন করতে গিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা রীতিমতন শাখের করাতের মধ্যে পড়েছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ চিকিৎসক সংগঠনগুলোর। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, আমরা শুনতে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছিল, হীরক রাজার দেশে সেই বিখ্যাত ডায়লগ, এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। সৌরভ, যারা চিকিৎসক তারা অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু তারা এত মানছেন কেন? এখানেই তো প্রশ্ন, নাকি মানতে বাধ্য হচ্ছেন? সৌরভ। আর শুভজিৎ, দেখো এখন যা পরিস্থিতি, যে জায়গায় দাঁড়িয়ে চিকিৎসক সংগঠনগুলো, যারা মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসক, তারা শাখের করাতে পড়েছেন এই কথা বলছেন, তার একটা বড় কারণ হচ্ছে যে তুমি এই কদিনে যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যতবার ইডি এসএসকেএমে এসেছেন, সেটা কাকুর জন্য হোক বা জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য হোক, তুমি যদি ছবিগুলো মনে করো দেখবে যে তারা কার্ডিওলজি ব্লকে এসেছেন, কার্ডিওলজি ব্লক থেকে এমএসবির ঘর গেছেন, এমএসবির ঘর থেকে ডিরেক্টরের ঘর গেছেন, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল। আবার মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকেরাও কিন্তু বিভিন্ন সময়ে একাডেমিক বিল্ডিংয়ে ডিরেক্টরের ঘরে গেছেন, বৈঠক করেছেন। সেই বৈঠক করে আসার পর কাকুকে স্থানান্তর করা হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে সরকারি প্রশাসনিক নিয়মে ডিরেক্টর কিন্তু একাডেমিক্স বিষয়ের সঙ্গে যুক্ত, তার একাডেমিক্স বিষয় তার এখতিয়ারভুক্ত। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডিরেক্টরের এখতিয়ারভুক্ত নয়। ফলে কোন মেডিকেল বোর্ড কোন রোগীর জন্য কি ট্রিটমেন্ট সাজেস্ট করছেন সেটা কিন্তু ডিরেক্টরের এখতিয়ারের মধ্যে আসে না। ফলে এই পুরো ঘটনাক্রমে যদি কোথাও টানাটানি হয়, ডিরেক্টর কিন্তু প্রথমেই অপ্ট আউট হয়ে গেলেন, রইল বাকি এমএসবিপির সঙ্গে আমরা কথা বলেছি যতবার, ততবারই তিনি বলেছেন মেডিকেল বোর্ড যেমন বলছে তেমনটাই কিন্তু তিনি চলছেন। মেডিকেল বোর্ড যেমন সাজেস্ট করছেন, এবং যখন জোকাতে ট্রান্সফারের কথা ছিল কালীঘাটের কাকুকে, সেই সময়ও কিন্তু মেডিকেল বোর্ড কি মত দিয়েছে সেই বিষয়টা তারা ইডির আধিকারিকদের তুলে দিয়েছেন। এবারে রইল মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকেরা, তারা কোথায় যাবেন? তারাই কিন্তু মূল, একজন রোগীকে যে রিপোর্টের যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইসের ক্ষেত্রে তারাই কিন্তু মূল জায়গায় সই করছেন। এবং সেখান থেকে কিন্তু এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এখন যে টানাটানির পর্ব চলছে, দিনের শেষে কিন্তু সব দায়ভার বহন করতে হবে এই মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের, যারা কিন্তু আড়ালে আবডালে বলছেন যে কর্তার ইচ্ছায় কর্ম। নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো।
একদমই, এদিকে তো নজর থাকবে। এর পাশাপাশি আরও একটা খবর, আবারও নতুন দুর্নীতির অভিযোগ, শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ এবার উত্তরবঙ্গে। এবার রাজবংশী স্কুলে প্যারা টিচার নিয়োগ দুর্নীতি নিয়ে সরব বিজেপি। 2021 সালে উত্তরবঙ্গের 5 জেলায় 200-র বেশি রাজবংশী স্কুল খোলার জন্য জেলা শাসকদের নির্দেশ দেয় রাজ্যের শিক্ষা দপ্তর। ওই সব স্কুলে পড়ানোর জন্য কেবল কোচবিহার জেলাতেই 750 জনের বেশি নিয়োগ হয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, 5 জেলার কোথাও রাজবংশী স্কুলের অস্তিত্বই নেই। কোনো নোটিফিকেশন হলো না, যারা চাকরি প্রার্থী তারা আবেদন করবার কোনো সুযোগ পেল না। তাহলে কি করে এই অবৈধ নিয়োগপত্র এরই মধ্যে জারি করা হয়েছে এবং অনেকের কাছে সেই নিয়োগপত্র পৌঁছে গেছে। লিস্ট করে তৃণমূলের নেতারা ডিএমকে দিচ্ছেন এবং ডিএম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে দিয়ে তার নিয়োগপত্র পাঠিয়ে দিচ্ছেন। বাইরাত থাকিয়া ভিতরের খবর না জানলে উপরে নিভাবে মানুষ অ্যাঙ্কুরিয়ে কয় কইছে কি যে লিস্ট পাঠাবে সেইভাবে উনা টাকা নিয়ে চাকরি দিবে। এটা ভুল কথা। যেগুলো অর্গানাইজ মাস্টার আমার স্কুলে আছে অলরেডি শিক্ষা দপ্তর থাকি তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শেষ। এটি কোনো পার্টির কোনো যোগাযোগ, তৃণমূলের কোনো যোগাযোগ নাই। এটা অনলি ফর রাজবংশী ভাষা ল্যাঙ্গুয়েজের স্কুলের অর্গানাইজ স্কুলের মাস্টার অর্গানাইজ স্কুল অনুমোদন পাইছে। এটি কোনো দুর্নীতির কোনো গন্ধ নেই। বিরোধীরা অভিযোগ করলো এবং পাল্টা রাজবংশী ভাষা একাডেমি সেই অভিযোগ তারা উড়িয়ে দিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে অনেকগুলো। সুমন কল্যাণের সঙ্গে কথা বলি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন কল্যাণ, যে অভিযোগ উঠছে যে 5 জেলার কোথাও রাজবংশী স্কুলের অস্তিত্ব নেই, এই অভিযোগ তুলছেন বিরোধীরা, তাহলে নিয়োগটা হলো কি করে? একটা নিয়োগটা তো নিয়োগটা তো একটা প্রসেস, এই প্রসেসের জন্য তো একটা বিজ্ঞপ্তি দরকার, সেটা দেওয়া হয়েছিল। দেখো, এই যে দুজনের বক্তব্য আমরা শুনলাম, একজন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, অপরজন রাজবংশী ভাষা একাডেমির দায়িত্বে রয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে বংশীবদন বর্মন। মিহিরবাবু বলছেন যে 200-র বেশি স্কুল তৈরি হয়ে যাচ্ছে এবং সেই স্কুলে 750-র বেশি টিচার ইতিমধ্যেই রিক্রুটমেন্ট হয়ে গেছে। এরা কিভাবে হলো? অপরদিকে বংশীবদন বাবু কি বলছেন? তিনি বলছেন যে বাম জামানায় যেভাবে গ্রামে গ্রামে শিক্ষার স্বার্থে কিছু মানুষ পড়াতেন, সেইগুলোকে অর্গানাইজ স্কুল হিসেবে ধরে তাদেরকে স্কুলে রূপান্তরিত করা হয়েছিল। সেই একই কায়দায় রাজবংশী স্কুলগুলো যেগুলো রয়েছে এই উত্তরবঙ্গে, সেই স্কুলে যারা পড়ায় তাদেরকেই রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে, তাদের স্কুলের শিক্ষকদেরকে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন যেটা মিহির গোস্বামী তুলেছেন, যে এত পরিমাণ রাজবংশী স্কুল কোথায় ছিল, কবে ছিল? গোটা জেলাতে কি 200-র মতো স্কুল রাজবংশী হয়েছে? এটা নিয়ে উঠেছে প্রশ্ন। তার যেটা বক্তব্য, গোটা বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হবেন, সিবিআই চাইবেন এবং সিবিআইয়ের যদি তদন্ত করে তাহলে গোটা বিষয়টা উঠে আসবে। ফলে দুজনের বক্তব্য কিন্তু দুই রকম। কিন্তু যেটা গতকালকে আমরা দেখলাম যে মিহির বাবুর এই বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার বক্তব্য অশালীন ছিল এই বলে আন্দোলনে নামলেন। কিন্তু যে প্রশ্নগুলো তিনি তুলেছেন যে এই যে স্কুল সেগুলো কোথায়, এর পরিকাঠামো কোথায়, এগুলো তৈরি কবে হলো, সেখানে কারা কাজ করছে, আর এই রাজবংশী ভাষা নিয়ে যা স্কুল হচ্ছে সেখানে কারা পড়াবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী। ফলে এই গোটা বিষয়গুলো কিন্তু আগামীতে উঠে আসবে তদন্ত যদি হয় বা কোনো যদি আদালত রায় দেয়। কিন্তু যে প্রশ্ন বংশীবদন বাবু যেটা উত্তর দিলেন যে অর্গানাইজিং স্কুল যেগুলো অর্গানাইজ করে বিভিন্ন গ্রামে গ্রামে চলছিল রাজবংশীদের দ্বারা, সেই স্কুলগুলোকেই সরকার মান্যতা দিয়েছে, তাদের যারা পড়াতেন তাদেরকে মান্যতা দিয়েছে। ফলে দুই বক্তব্য কিন্তু দুই রকম। ঠিক তাই, দুই বক্তব্য দুই রকম এবং পরবর্তীকালে এই ঘটনার জল কোন দিকে গড়ায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সঙ্গে থাকুন।